বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল আপনারা দেখছেন হল্লা বল, সঙ্গে রয়েছে পুনম। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় 10 দিনের মাথায় গ্রেপ্তার চোর চক্রের মূল পাণ্ডা। সমাজে সবচেয়ে বেশি উপকার করতে পারেন রাজনীতিবিদ। শনিবার আগরতলায় এক অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী রতন রানা। মহকুমা শাসকের নেতৃত্বে সোনামুড়া বাজার থেকে প্রচুর পরিমাণ নেশা জাতীয় জীবনদায়ী ওষুধ উদ্ধার, ঘটনা শনিবার দুপুরে। পূর্বশত্রুতার জেরে এক যুবককে খুনের চেষ্টার ঘটনা রেফুঙ্গায়। রাজ্যে পাড়া বদলের পর কেবল ব্যবসায়ীদের ব্যবসা করতে দিচ্ছে না কিছু দুষ্কৃতী। প্রতিকার চেয়ে বিজেপি দ্বারস্থ আগরতলার কেবল অপারেটররা। কৃষি জমি নষ্ট করে সিএনজি স্টেশন গড়ে তুলছেন এক প্রভাবশালী ব্যক্তি, সকজ আর্থিক জরিমানা, ঘটনা উত্তর গোকুলনগর এলাকায়। এখন বিস্তারিত। রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে সিন্দুক ভেঙে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় চোর চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সিধাইয়ের দক্ষিণ তারানগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম অসীম দাস। উদ্ধার হয়েছে তার গাড়িটিও। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে সিন্ধুক ভেঙে দেবতার স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় পুলিশ ফের সাফল্য পেল। ঘটনার প্রায় 2 সপ্তাহ পর পুলিশ শনিবার সন্ধ্যায় জালে তুলতে সক্ষম হয়েছে। ধৃতের নাম অসীম দাস। তার বাড়ি পূর্ব থানাধীন যোগেন্দ্রনগরে। সদর মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদারের নেতৃত্বে সিধাই ও পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযান চালিয়ে সিধাই থানার অন্তর্গত দক্ষিণ তারানগর থেকে তাকে গ্রেপ্তার করে। পেশায় অসীম অটো চালক। পুলিশ এদিন TR01AE 1937 নম্বরের মালবাহী অটোটিও উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই সে পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে অসীমই এই চোর চক্রের মূল পাণ্ডা। এদিন গ্রেপ্তারের পর পুলিশ পূর্ব থানায় তাকে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ চালায়। রাতের শেষ সংবাদ পাওয়া অবধি পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সদর মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার এদিন জানান, তদন্ত চলছে, তবে এই ঘটনায় বড়সড় চক্র জড়িত বলে তিনি জানান। আমরা পূর্ব আগরতলা থানার 136 নম্বর কেস, যেটাতে সিন্ধুক চুরির একটা মামলা আমরা নিয়েছিলাম, সেই মামলায় আমরা যাদের গ্রেপ্তার করেছি এখনো পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদে বা আমাদের বিভিন্ন ইনফরমেশন যেগুলো এসছে তাতে আমরা যথেষ্ট প্রমাণ পেয়েছি অসীম দাস নামে একজন লোক ইনভলভ আছে। তো
তাকে খুঁজছিলাম, তার মিসেসও তার সাথে সাহায্য দিত, কনস্পিরেসিতে সাহায্য দিত। তো আজকে আমরা গোপন খবর আসে আমাদের কাছে যে সিদাই তারানগর সাউথ তারানগর এলাকাতে তাদের দেখা গেছে। এখন আমরা এখানে এসে শীতের সহায়তা নিয়ে আমরা এই জায়গা থেকে রেড করি এবং অসীম দাস তাদের পাওয়া গেছে এবং তাদের আটক করা হয়েছে এবং তারা যে গাড়িটা ব্যবহার করে সেই গাড়িটাও পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি ওখানে নিয়ে যাবো এবং যাদের লিগাল প্রসিডিউর আছে সেগুলো। উল্লেখ্য, চলতি মাসের 1 তারিখ চোরের দল হানা দেয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে। মন্দিরের সিন্ধুক ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরেরা। পরদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে। মন্দিরের ভেতরে সিন্ধুক ভেঙে চুরির ঘটনায় তদন্তে নামে পুলিশ। পরদিন অর্থাৎ 2রা আগস্ট মন্দিরের পাশে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। ব্রেন থেকে উদ্ধার হয় আরো একটি মূল্যবান স্বর্ণালঙ্কার। এরপরই তদন্তে গতি বাড়ায় পুলিশ। প্রায় 10 দিনের মাথায় গ্রেপ্তার হয় মূল পান্ডা অসীম দাস। পুলিশের ধারণা এখন এক এক করে সকলকে জালে তোলা সহজ হবে। এদিকে রবিবার আদালতে তোলা হবে অসীমকে। মোহনপুর ও আগরতলার প্রতিনিধির রিপোর্ট, হেলাবোল। গোপন সূত্রে অভিযান চলে সোনামুড়ার শনিবার সোনামুড়া বাজার শেডে একটি বন্ধ দোকান থেকে প্রচুর পরিমাণ নেশা জাতীয় ও জীবনদায়ী ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দিয়েছেন সোনামুড়া মহকুমা শাসক। ঘটনা শনিবার দুপুরে। সোনামুড়া মহকুমা জুড়ে চলছে নেশা জাতীয় দ্রব্যের রমরমা ব্যবসা। গাঁজা মৃগয়া ক্ষেত্র হিসেবে পরিচিত সোনামুড়া। মদ, গাঁজা, ফেন্সিডিল, কোরেক্স নেশা জাতীয় ট্যাবলেটের রমরমা ব্যবসা সোনামুড়ায়। শনিবার গোপন সূত্রে অভিযান চালিয়ে সোনামুড়া মহকুমার শাসক সাজু ওয়াহিদ সোনামুড়া বাজার শেডের একটি বন্ধ দোকান থেকে বেশ কিছু নেশা জাতীয় এবং জীবনদায়ী ওষুধ উদ্ধার করে। বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে মহকুমার শাসক ওই বাজারে হানা দেয়, আর তাতেই সাফল্য। মহকুমা শাসক বলেছেন, কোন ধরনের অনুমতি ছাড়াই জীবনদায়ী এই ঔষধগুলো রাখা হয়েছিল। গোপন সূত্রের ভিত্তিতে মহকুমার শাসক এই ট্যাবলেটগুলি উদ্ধার করে। ওষুধগুলি বাংলাদেশে পাচারের জন্য মজুত করা হয়েছিল বলেও জানিয়েছেন মহকুমার শাসক সাজু ওয়াহিদ। पता चलेगा। हमने फिर सैंपल चेक किया है, सैंपल में सिर्फ वैक्सीन वगैरह कुछ सामान मिला है। तो कितना काउंट करना पड़ेगा, कितना वैल्यू है, कितना माल है, देखना पड़ेगा, इसके बाद पता चलेगा। एक्सपायरी डेट भी सारा माल तो देखा नहीं, सारा माल चेक करके ही पता चलेगा कौन एक्सपायरी है। ये भी हो सकता है कोई चीज लीगल माल भी हो सकता है, तो देखना पड़ेगा। कंसेनमेंट चेक करके ही बता सकते हैं। एक चीज़ है, ये जो कंसेनमेंट के सामने लिखा है गर्ल्स वियर, कॉटन वियर, टेक्सटाइल्स वगैरह लिखा है, इसके अंदर पूरा दवाई। ड्रग एंड कॉस्मेटिक एक्ट के हिसाब से आपको ये ड्रग स्टोर करने के लिए अथॉरिटी चाहिए, एक ऑथराइजेशन लेटर चाहिए। तो फॉर्म 20 की फॉर्म फिलअप करके आपको लाइसेंस लेना पड़ेगा। लाइसेंस के हिसाब से आपको स्टोर करना पड़ेगा। तो अभी जो क्लेमेंट के पास ये क्लेम कर सकते हैं, मैंने तो लीगली लेके आया है, तो कोई इशू नहीं है। রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত করার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী চাইছেন ত্রিপুরা নেশা মুক্ত হোক। রাজ্য সরকার এর নির্দেশ মতোই রাজ্যে সর্বত্র চলছে নেশা বিরোধী অভিযান। সাধারণ প্রশাসন এবং পুলিশের যৌথ উদ্যোগে চলছে এই অভিযান। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। পূর্বশত্রুতার জেরে এক যুবককে রাতের অন্ধকারে কুপিয়ে খুনের চেষ্টা ঘটনা শুক্রবার রাত আনুমানিক 10টা নাগাদ লেফুঙ্গা এলাকায়। আহত যুবকের নাম নয়ল দেববর্মা। লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তারে কোনো খবর নেই। শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টা করল 3 যুবক। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে লেফুঙ্গা থানাধীন বীরেন্দ্রপাড়া এলাকায়। আহতের নাম নয়ল দেববর্মা। বর্তমানে তার জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। নয়লের পরিবারের তরফে লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই। শুক্রবার রাতে লেফুঙ্গা এলাকার বাসিন্দা নয়ল দেববর্মা তার নিকট আত্মীয় মনোজ দেববর্মা এবং বন্ধু সুবীর দেববর্মাকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বীরেন্দ্রপাড়া এলাকায় এসে 3 জন যখন দাঁড়িয়ে কথা বলছিলেন, তখনই ওই এলাকার বাসিন্দা চন্দন দেববর্মা তার সাকরেদদের নিয়ে নয়লের উপর হামলা চালায় বলে অভিযোগ। কোনো কিছু বুঝে ওঠার আগে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় মাথায়। রক্তাক্ত অবস্থায় নয়ল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। তারা হঠাৎ আইয়া 3 জন মিলিয়া আমার অ্যাটাক করছে।
অ্যাটাকের পরে আমি আর কিছু জানি না। কি কারণে অ্যাটাক করছে জানি না, আমি কি জন্য অ্যাটাক করছে এটা আমি জানিই না। যে জায়গায় ঘটনা হয়েছে সেই জায়গার নাম কি? লেপুমা। আর আপনার বাড়ি কোন জায়গাতে? লেপুমা। আর যারা মারছে তারাও বাড়ি লেপুমা। অভিযোগ, চন্দনের নির্দেশে হামলাকারীরা নয়েলের বন্ধু এবং নিকট আত্মীয়কে মারধর করে বলে অভিযোগ। পরে কোনো ক্রমে বাড়ি ফিরলে পরিবারের লোকজনরা তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে। এদিকে নয়েলের মা চন্দনের বাড়িতে মারধরের কারণ জিজ্ঞাসা করলে মা নমিতা দেববর্মাকেও চন্দন এবং তার সাকরের দ্বারা মারধর করে বলে অভিযোগ। মা আমার জলটো এরপরে আওয়াজটা শুনে আমি বাইরেছি পরে আমার ছেলের চেহারা তো এদিকে কাটা পিছনে কাটা সব রক্ত। এরপরে আমরা তো অবাক। এরপরে কোনো রকম জল দিয়ে দিয়েছি। এরপর হসপিটালে আনো পেয়েও তার বাবার ভাইগেসটা যে সময় দিব এই সময় দুই ছেলে ওই আমার পাসপোর্টের জামাই দুইজন, একজন আগরতলা একজন আসিমবাড়িতে চাকরি করে, তার হাতে কিটা লম্বা দাও। মানে ঘটনাটা কি আত্মীয়তার মধ্যেই হয়েছে? আত্মীয়তা। আচ্ছা, আত্মীয়তা হয়েছে। তাহলে কি কারণ হয়েছে আপনার জানেন? কারণে হয়েছে আমরা তো জানি না। জামাইবু করে আমরা ঘরে বেড়াইতে আয়ে আমরা তো কিছু জানি না। যে আসাম লেভেলে চাকরি করে। পুলিশ পরিবারের অভিযোগে মামলা নিয়েছে। ঘটনা তদন্ত শুরু হলেও হামলাকারীরা পলাতক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে পূর্ব শত্রুতার জেরে এই হামলা বলে প্রাথমিক ধারণা পুলিশের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। সমাজের সবচেয়ে বেশি উপকার করতে পারেন রাজনীতিবিদ, কিন্তু সমাজের শিক্ষিত মানুষ রাজনীতির দিকে আসতে চাইছেন না। এটা সমাজের উন্নয়নের পক্ষে ভয়ঙ্কর। শনিবার আগরতলা টাউন হলে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার 15তম রাজ্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শনিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার 15তম বার্ষিক রাজ্য সম্মেলন রাজধানীর টাউন হলে শুরু হয়। শনি রবিবার দুদিন ব্যাপী চলবে এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস, ন্যাশনাল হেলথ মিশনের মিশন অধিকর্তা শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য অধিকর্তা জি.কে. দেববর্মা, মেডিকেল এডুকেশনের অধিকর্তা চিন্ময় বিশ্বাস, অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক কিংসুক দাস প্রমুখ। সম্মেলনের প্রধান বক্তার ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার 6টি জিনিসের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, কৃষি, কর্মদক্ষতা ইত্যাদির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এই কাজ শুধুমাত্র মন্ত্রী বিধায়কদের চেষ্টায় হবে না, রাজ্যের সকল অংশের মানুষের সহযোগিতায় সরকার এই কাজ সম্পন্ন করতে চায়। আমরা আমাদের সরকার, যেটা আমাদের বিধায়ক দিলীপ দাস বলেছেন, আমাদের সরকার একটা প্ল্যানিং আছে। হোয়াট ইজ দ্যাট প্ল্যানিং? আমাদের প্ল্যানিংটা হলো আমরা 6টা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। আওয়ার গভর্নমেন্ট, এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, স্কিল ডেভেলপমেন্ট এবং ল অ্যান্ড অর্ডার। এই কতগুলি ক্ষেত্রে আমরা প্রায়োরিটি, এডুকেশনের ক্ষেত্রে সবচেয়ে প্রায়োরিটি। কেন প্রায়োরিটি? এই দেখেন, আপনারা হেলথের হেপাটাইটিস কথা বলছেন। আমি যদি আমার কথা না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সুশিক্ষাই সমস্ত সমস্যার সমাধান হতে পারে। যদি আমরা সুশিক্ষা পেতাম বা সুশিক্ষা পাই, তাহলে এই আমাকে এওয়ার জন্য আর শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষিত মানুষ বর্তমানে রাজনীতিতে আসতে চান না। এটা সমাজের পক্ষে সুখকর নয়। সমাজের সবচেয়ে বেশি উপকার করতে পারে রাজনীতি। সমাজের সবচেয়ে বেশি উপকার করতে পারবেন রাজনীতি দিয়ে। রামকৃষ্ণ আশ্রম পারবে না, রাম ঠাকুর আশ্রম পারবে না, আর্ট অফ লিভিং পারবে না, সৎসঙ্গ আশ্রম পারবে না, বা স্বরূপানন্দ পারবে না। পারবে, তারা করছে। সবচেয়ে বেশি দিতে পারবে রাজনীতিবিদরা। এত স্কোপ। আমি গিয়েছিলাম আর্ট অফ লিভিং এ। গুরুজি, আই এম ইন্টারেস্টেড টু, আমি রাজনীতি থেকে ছেড়ে দিতে চাই। খবরদার। কেন? এত স্কোপ কোথাও না। আমরা কিন্তু স্কোপ নেই, আমাদের লিমিটেড স্কোপ। আজকে রাজনীতি থেকে ধীরে ধীরে একটা পরিকল্পিত ভাবে, কেন আমি জানি না, আজকে শিক্ষিত সমাজ পলিটিক্সে আসতে চায় না। এই যে ভ্যাকুয়াম, এটা সমাজের জন্য খুব খারাপ।
সম্মেলনে হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য কর্মীদের পুরস্কৃত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। পালা বদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় কেবল অপারেটরদের উপর আক্রমণ, হুমকি ধমকির অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে শুক্রবার শাসক দল বিজেপি দ্বারস্থ হল আগরতলা শহর ও শহরতলি কেবল অপারেটররা। শনিবার দুপুরে বিজেপি পার্টি অফিসে গিয়ে দলের সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিকের কাছে ডেপুটেশনও দেয় অপারেটররা। প্রতিমা ভৌমিক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। রাজ্যে পালা বদলের পর সবকিছুতে এখন পরিবর্তন। বাজার হাট দোকানপাট পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি সবই চলছে। দীর্ঘ 25 বছর বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর সবকিছুই এখন নতুন করে সাজছে। এর মধ্যে কেবল অপারেটররা গুরুতর অভিযোগ তুলে শনিবার প্রতিবাদে সামিল হলেন। এদিন এর প্রতিবাদে বিজেপি সদর দফতরে ডেপুটেশন দিলেন কেবল অপারেটররা। তাদের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর কতিপয় দুষ্কৃতীরা তাদের ব্যবসায় বাধা সৃষ্টি করছে। কখনো ব্যবসা ছেড়ে দিতে হুমকি ধমকি, আবার কখনো ব্যবসা দুষ্কৃতীদের হাতে তুলে দিতে চাপ সৃষ্টি করছে। আবার অভিযোগ, কোথাও কোথাও কেবলের অপটিক্যাল ফাইবার কেটে নিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে গ্রাহকরা যেমন সমস্যায় পড়ছেন, অন্যদিকে গ্রাহকদের কাছে জবাব দিতে পারছেন না অপারেটররা। তাদের আরো অভিযোগ, গ্রাহকদের কাছে টাকা তুলতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, পুলিশে জানানোর পরও কোনো সদর্থক প্রতিকার তারা পাচ্ছেন না। শনিবার শহর ও শহরতলির কেবল অপারেটররা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে শাসক দলের দ্বারস্থ হন। বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিকের কাছে প্রতিকার চেয়ে ডেপুটেশন দেন অপারেটররা। এদিন কেবল অপারেটরদের ডেপুটেশনের নেতৃত্ব দেন বিজেপি নেতা তাপস মজুমদার। কেবল অপারেটর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক মহোদয়ের কাছে একটা ডেপুটেশন দেওয়া হবে। কারণ হচ্ছে, ইদানিংকালে আগরতলা এবং আগরতলা শহরতলিতে যারা বৈধ কেবল অপারেটর আছেন, তাদের এলাকাতে ওই এলাকার কিছু দুষ্কৃতীরা তাদের ব্যবসা করতে বাধা দিচ্ছেন এবং তারা যখন মাসিক কালেকশন করতে যান, সেখানেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। রাতের আধারে কেবলের তারগুলি কেটে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যাতে করে ওই এলাকাতে কেবলের ব্যবসা বন্ধ করে দেয়। এবং আমরা দেখতে পাচ্ছি এটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এটা নিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় থানাতে এফআইআর করা হয়েছে। তদুপরি এগুলি বন্ধ হচ্ছে না। অনেক জায়গার মধ্যে যারা কেবল অপারেটর আছেন তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। তো আমরা আজকে এখানে ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে এখানে জেনারেল সেক্রেটারি ডেপুটেশন দেওয়া হবে, যাতে সমস্ত জায়গায় কেবলকে পৌঁছে দিয়েছেন এবং তার পরিষেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে তারা তাদের জীবন জীবিকার উপর আক্রমণ করা হচ্ছে। প্রতিমা ভৌমিক ব্যবসায়ীদের অভিযোগগুলি শুনে এর বিরুদ্ধে দলগতভাবে মোকাবেলা করার আশ্বাস দিয়েছেন বলে অপারেটরদের সূত্রে জানা গেছে। অভিযোগ উঠেছে, যে সমস্ত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা সংঘটিত করছে, তাদের একটা অংশ নব্য বিজেপি বলে পরিচিত সংশ্লিষ্ট এলাকায়। এখন দেখার বর্তমান শাসক দল দলগতভাবে কি পদক্ষেপ গ্রহণ করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। কেবল অপারেটরদের উপর হামলা, হুমকি ধমকি, কেবল পরিষেবায় বাধা দানের অভিযোগ এনে শনিবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত আগরতলা শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় কেবল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেবল অপারেটর ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার এই অভিযোগ এনে বিজেপির দ্বারস্থ হয়েছিল অপারেটররা। বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এদিন অপারেটরদের আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখার। প্রতিমা ভৌমিকের আশ্বাস পেয়ে এদিন কেবল পরিষেবা বন্ধ রাখা স্থগিত রাখা হয়। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে সোসাইটির তরফ থেকে খবর জানানো হয়েছে। 11 আগস্ট স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ ক্ষুদিরাম বসুর শহীদান দিবস। এদিনের শ্রদ্ধায় স্মরণে ক্ষুদিরামের শহীদান দিবস পালন করল শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি।
স্বাধীনতা আন্দোলন চলাকালে 11 আগস্ট দিনে লালমুখ ইংরেজ বাহিনী তৎকালীন সময়ে বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আর সেদিন হাসি মুখে দেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিলেন ক্ষুদিরাম বসু। তবু আজও ভারতবাসীর হৃদয়ে অমর ক্ষুদিরাম। 11 আগস্ট এদিনে প্রতি বছরই রাজ্যের ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি এই বীর শহীদের শহীদান দিবস পালন করে আছে। এবারও এর ব্যতিক্রম হয়নি। শনিবার উচ্চন্ত প্রাসাদ সম্মুখস্থ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে এই বীর অমর শহীদ ক্ষুদিরাম বসুর শহীদান দিবস পালন করল শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। এ উপলক্ষে এদিন একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। এরপর দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ ক্ষুদিরামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর মধ্যে নিজ প্রতিক্রিয়ায় শহীদ ক্ষুদিরাম স্মৃতির রক্ষা কমিটির অন্যতম সদস্য সুভাষ কান্তি দাস নিজ প্রতিক্রিয়া বলেন, যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ ক্ষুদিরাম বসুর শহীদান দিবস। 1908 সালের এই দিনটিতে উনি আমাদের দেশমাতৃকাকে দেশের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে আমার দেশকে মুক্ত করার জন্য উনি নিজে খুব সাহসিকতার সাথে যে ফাঁসির যে যুবকাষ্ঠ সেটা বরণ করেছিলেন। উনি যেই ভারতের স্বপ্ন দেখেছিলেন, যেই ভারতের জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন, ভগৎ সিং, মাতা যতীন, প্রীতিলতা, সূর্য সেন ওরা, কিন্তু আজকে আমরা দেখলাম স্বাধীনতার দীর্ঘ এত বছর পরেও তখন যেই অবস্থা ছিল তার চেয়ে আজকে ভারতবর্ষের আরো খারাপ অবস্থা, নারী নির্যাতন। উপস্থিত সভায় এদিন ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন। সর্বোপরি শ্রদ্ধায় স্মরণে এদিন বীর শহীদ ক্ষুদিরাম বসুর 111তম শহীদান দিবস পালন করল রাজ্যের শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, কাল্লাপুর। কোন শরণার্থীকে ফেরানো হবে না, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। প্রয়োজনে এ বিষয়ে বিল আনবে কেন্দ্র। মমতাদি বিভ্রান্তি ছড়াবেন না, শরণার্থী আর অনুপ্রবেশকারী এক নয়। শরণার্থীদের দেশে রাখা কেন্দ্রের দায়িত্ব। এনআরসি হবে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। দেশের নিরাপত্তার স্বার্থে এনআরসি জরুরি। শনিবার কলকাতায় বিজেপি যুব মোর্চার সভায় রাজ্য সভায় তৃণমূলের হট্টগোল সহ মমতার আক্রমণের জবাব দিতে গিয়ে এভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অনুপ্রবেশকারীদের তাড়াবো, শরণার্থীদের নাগরিকত্ব দেব, এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল। শনিবার কলকাতায় যুব মোর্চার সমাবেশ থেকে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গকে ছুড়ে ফেলার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জিহাদিদের মদত দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ তুলে অমিত শাহ কার্যত তুলোধুনো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এনআরসি ইস্যুতে তৃণমূলের তৎপরতার জবাব দেওয়ার জন্য অমিত শাহ কলকাতার মেয়র রোডের মঞ্চকে বেছে নিলেন। এনআরসি অস্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার শান দিয়ে গেলেন অমিত শাহ। বললেন, শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত সরকার, প্রয়োজনে এই বিষয়ে বিল আনবে কেন্দ্র। তিনি বলেন, এনআরসির মাধ্যমে শরণার্থীদের বের করে দেওয়া হবে বলে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, যত শরণার্থী আছে তাদের নাগরিকত্ব নিশ্চিত করতে কেন্দ্র সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 আনবে, যার মাধ্যমে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা নাগরিকত্ব পাবেন। কোন শরণার্থীকে ফেরানো হবে না। বক্তব্য রাখতে গিয়ে মমতার উদ্দেশ্যে অমিত শাহ প্রশ্ন ছুড়েন, মমতা অবস্থান স্পষ্ট করুন যে দেশ আগে না ভোট ব্যাংক আগে। এক কথায় তিনি এনআরসি ইস্যুতে রাজ্য সভায় তৃণমূলের হট্টগোল সহ মমতার আক্রমণের জবাব দিলেন কলকাতার এই সভায়। বক্তৃতার বেশিরভাগ সময় তিনি তৃণমূল সহ মমতাকে আক্রমণ হানেন। বলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় যাব আমি, তৃণমূলকে উৎখাতের আন্দোলন হবে,
চাচা ছোলা সুরে মমতার উদ্দেশ্যে বললেন, আমাদের বাংলা প্রেমের আপনি কি সেটা জানেন দিদি? আমরা বাংলা বিরোধী নই, মমতা বিরোধী। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে এসেছি। সুর চড়িয়ে মমতাকে তিনি বুঝিয়ে দেন 19 লোকসভা নির্বাচনে এনআরসি কে তুরুপের তাস করতে চলেছে বিজেপি। তিনি এনআরসি কি ও কেন সম্পূর্ণ প্রক্রিয়া বুঝিয়ে দিলেন। অনুপ্রবেশকারী আর শরণার্থী দুটিকে গুলিয়ে ফেলছেন মমতা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বললেন, মমতা দিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। শরণার্থীরা কোথায় যাবেন? শরণার্থীদের এদেশে রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এনআরসি হবে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। দেশের নিরাপত্তার স্বার্থে এনআরসি জরুরি তিনি অভিযোগ করেন। বলেন, ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। তারা জেহাদিদের মদত দিচ্ছে আর এজন্যই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গড়ে উঠেছে অস্ত্র কারখানা। ব্যুরো রিপোর্ট, হালাপুর। ফের পশ্চিম থানার নাকের ডগায় চুরির ঘটনা। রাজধানী প্যারাডাইস চৌমুহনীতে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে হানা দিয়ে নগদ টাকা সহ একটি বড় এলইডি টিভি সহ নানা সরঞ্জাম নিয়ে যায় চোরেরা। পুলিশে অভিযোগ জানানো হলেও এখন অবধি কোনো চোরের দলের হদিশ পায়নি পুলিশ। ফের পশ্চিম থানার নাকের ডগায় চুরি। চোরের দল লোহার শাটার ভেঙে এক দোকান থেকে এলইডি টিভি এবং 32,000 টাকা কিছু দামি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনা গতকাল রাতে। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায়। ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঢিলছড়া দূরত্বে যেতে সময় নেয় 1 ঘন্টা। এখনো জালে তুলতে পারেনি কোনো চোরকেই। ঘটনার বিবরণে জানা যায়, রাজমহল নামে ইলেকট্রিক দোকানের মালিক অন্যান্য দিনের মতো গতকাল রাতেও ব্যবসা সেরে বাড়ি যান। শহরে নিরাপত্তার অভাবের সুযোগ নিয়ে চোরের দল ওই দোকানের লোহার শাটার ভেঙে ভেতরে ঢুকে একটি 32 ইঞ্চি টিভি এবং নগদ 32,000 টাকা নিয়ে পালিয়ে যায়। অন্যান্য ব্যবসায়ী সকালে দোকানের শাটার ভাঙা দেখে এই দোকানের মালিককে খবর দেন। তিনি এসে দেখেন চোরেরা কিছু জিনিস লণ্ডভণ্ড করেছে। অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম না নিয়ে যেতে পারলেও একটি বড় এলইডি টিভি নিয়ে যায় আর নিয়ে যায় নগদ টাকা। তো আপাতত দেখলাম ক্যাশ টাকা নিয়ে গেছে, বাকি সব স্টক নেওয়ার পর বোঝা যাবে। ক্যাশ টাকা কিরকম অনুমানিক 32,000 সামথিং ছিল। শুধু এই দোকানে যে চোরেরা হানা দিয়েছে এমনটা নয়, প্রায় রাতেই শহরের কোনো না কোনো বাড়ি, দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরেরা আর নিয়ে যাচ্ছে সর্বস্ব। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে পুলিশ ঘটনার পর মামলা নিয়ে ব্যাস ক্ষান্ত হয়ে পড়ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে। দাবি উঠছে রাতের শহরে পুলিশি টহলদারি বাড়ানোর পাশাপাশি চোরদের বিরুদ্ধে অভিযান জারি রাখার। ব্যুরো রিপোর্ট, হালাপুর। রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লার এসকর্টে গাড়ি উল্টে আহত 6 টিএসআর জওয়ান। ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক 10:30 নাগাদ রানীর বাজার এলাকায়। কমলপুর থেকে আগরতলার পথে ঘটে দুর্ঘটনাটি। আহতদের মধ্যে সমর কুমার চমাতিয়া, চন্দন রুদ্রপালের নাম জানা গেল, বাকিদের নাম জানা যায়নি। রাতে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। শনিবারও জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে তীব্র গতিতে আসার সময় এসকর্টের গাড়িটির সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে 6 জওয়ান গুরুতর আহত হন। যদিও দুর্ঘটনার ব্যাপারে মুখ খুলেননি পুলিশ মহানির্দেশক। গুরুতর অসুস্থ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত 28 জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এরপরই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে পাঠান। যদিও এ বিষয়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের পরিবার মুখ খুলতে নারাজ। বর্তমানে হাসপাতালে 5 সদস্যের চিকিৎসকদের একটি দল তার শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন। পাবলিসিটি এমপ্লয়িজের সংঘ ভেঙে নতুন সংগঠন তৈরি হলো পাবলিসিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শনিবার টিআরটিসির কনফারেন্স হলে এক সাধারণ সভার মধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হয়। আগে এটি পাবলিসিটি এমপ্লয়িজের সংঘ নামে পরিচিত ছিল। এদিন সকাল 11টায় টিআরটিসির কনফারেন্স হলে সাধারণ সভায় উপস্থিত ছিলেন কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ, সমর রায় সহ অন্যান্যরা। এদিনের সভায় গোটা রাজ্য থেকে সদস্যরা অংশ নিয়েছেন বলে জানান সংগঠনের সদস্য দেবাশিস পাল।
এটাই এই দপ্তরের একমাত্র অবাম কর্মচারী সম্মেলন। দীর্ঘদিন ধরে গত 2010 সালে আমাদের শেষ সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে যিনি সভাপতি হয়েছিলেন উনি আজকের আমাদের এই সাধারণ সভায় সভাপতিত্ব করছেন। মানে উনি অলরেডি অবসরে চলে গেছেন, কিন্তু এর মধ্যে দীর্ঘগত এই বছরগুলোতে আমাদের এমন পরিস্থিতি অবস্থা হয়েছিল যে আমরা কোনো রকম মানে সম্মেলন তো দূরের কথা, একটা সাধারণ সভা পর্যন্ত করতে পারিনি। তো এই পরিস্থিতিতে আমরা এখানে সমবেত হয়েছি। এই সমিতিটা জ্যাকসন গেট ওরা সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত এবং তাদের অধীনে থেকেই এই সংগঠন কাজ করবে। এবং আজকের এই সাধারণ সভায় আমরা একটা কার্যকরী কমিটি গঠন করা হবে এখানে পরবর্তী সময়ে। ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ কর্মীদের যে সমস্যা আছে তার সমাধান করবে রাজ্য সরকার। কর্মীদের ভরসা রাখতে হবে সরকারের উপর। শনিবার মহিলা মহাবিদ্যালয় মাতঙ্গিনী প্রীতিলতা সভাকে TSCEL ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ সংঘে প্রথম রাজ্য সম্মেলনের উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্য সমন্ত্রী NC দেববর্মা। এদিন সম্মেলনের উদ্বোধন করে তিনি বিদ্যুৎ নিগমকে মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নিগমের যে সমস্ত সমস্যা রয়েছে তা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এদিন সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এবং সমস্ত অংশে কর্মচারী অফিসার বর্গে তাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো রকম আইনের যদি কোনো সুবিধা এখনো কোনো বাড়তি থাকে কেন্দ্র অবশ্যই রাজ্য সরকার সব দিক থেকে সহযোগিতা হাত ধরে দেবে। কৃষি জমি ধ্বংস করে মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর গোকুল নগরে সিএনজি স্টেশন গড়ে তুলছেন এলাকারই এক প্রভাবশালী ব্যক্তি। এলাকার নাগরিকদের অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে শোকজ ও আর্থিক জরিমানা করেছেন ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। অভিযোগ এসেছে তিলিয়ামুড়া মহকুমা শাসকের কাছেও। ধানের জমি ভরাট করে সিএনজি স্টেশন করে তুলেছেন মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর গোকুলনগর এলাকার বাসিন্দা রাজকুমার দেববর্মা। ধানের জমি ভরাটের ক্ষেত্রে এলাকার মানুষের বিশেষ করে কৃষকদের ঘোর আপত্তি রয়েছে। এলাকার নাগরিকদের অভিযোগ থাকা সত্ত্বেও রাজকুমার দেববর্মা কৃষি জমি ভরাট করে চলেছেন। এই অভিযোগ এলাকার বাসিন্দা বিকাশ দেববর্মার। চলছে স্টেশন তৈরির কাজও। বিষয়টি এলাকার নাগরিকরা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেটকে জানান। ডিসেল অভিযোগ পেয়ে দেবশ্বরী দেববর্মাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেই সাথে 50,000 টাকা আর্থিক জরিমানাও করেন। গত 7 আগস্ট এই নোটিশ দেওয়া হয়, কিন্তু এরপরও রাজকুমার দেবশ্বরী দেববর্মা মাটি ভরাটের কাজ অব্যাহত রাখেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে এলাকার নাগরিক বিকাশ দেববর্মা 9 আগস্ট তিলিয়ামুড়া মহকুমা শাসককে চিঠি দিয়ে কাজটি বন্ধ রাখার জন্য অনুরোধ করেন। তবে মহকুমা শাসক এখনো এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। বিকাশ দেববর্মা জানান, উত্তর গোকুলনগর এলাকায় সিএনজি স্টেশন হতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু কৃষি জমি নষ্ট না করে তা অন্যত্র করা হোক। কারণ কৃষি জমি নষ্ট হলে কৃষকদের পেটে লাথি পড়বে, এলাকার কৃষকরা না খেয়ে মরবেন। এই পরিস্থিতিতে মহকুমার শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন গ্রামবাসী। মুঙ্গিয়াকামি আরডি ব্লকের আন্ডারে উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের আন্ডারে উত্তর গোকুলনগর একটা গ্যাস এজেন্সির গোডাউন হবে, কিন্তু রাজেশ দেববর্মা ছেলের নামে, বিশ্বজিৎ দেববর্মার ছেলের নামে এই এজেন্সিটা হয়েছে। যেখানে হওয়ার কথা ছিল সেখানে হয়নি। আজকে এই পেরিলেনের উপরে কোনো বিনা পারমিশনে এখানে যে মাটি ভরাট করার কথা ছিল, এখানে পেরিলেনটা ভরাট করে বেআইনিভাবে, সরকারের কোনো পারমিশন নেই। তার জন্য আমি চাই এই উত্তর গোকুলনগর গ্যাস এজেন্সিটা হোক, কিন্তু সঠিক জায়গায় হোক। বিকাশ দেববর্মা আরো অভিযোগ করেন, রাজকুমার দেববর্মা এলাকায় প্রতিষ্ঠিত লোক, তাই অর্থের প্রভাব খাটিয়ে কৃষকদের ক্ষতি করে সেখানে সিএনজি স্টেশন করতে চাইছেন। যেখানে সে টেন্ডার দিয়েছে, যে জায়গার মধ্যে টেন্ডার দিয়েছে সেখানেই হোক, তাই চাই, এরিয়ার মানুষও চায়। কিন্তু
আমাদের অবজেকশন, এখানে যে পেডিলেনের উপরে যে হয়েছে মাটি ভরাট করার কোনো পারমিশন নেই। তার জন্য আজ আমি নিজে এসেছি। ডিসিএম সাহেবেরও সুকস নোটিশ বাইর হয়েছে, তারপরে আমি নিজেও এসডিএম সাহেবকে অবজেকশন লেটার দিয়েছি। এদিকে তিলেমোড়া মহকুমা শাসকের অফিস সূত্রে খবর, কৃষি জমি নষ্ট করে উত্তর গোকুলনগর এলাকায় সিএনজি স্টেশন করা হবে না, প্রয়োজনে তা অন্যত্র গড়ে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, লবণ। বন মহোৎসব ও প্লাস্টিক বর্জন কর্মসূচি পালনে শনিবার সচেতনতামূলক র্যালির আয়োজন করল বিজেপি ৮ বর্তোয়ালি মণ্ডল কমিটি। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালি বের হয়ে তার সকালে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করল। বৃক্ষরোপণ সামাজিক পুণ্য কাজের অন্যতম, পাশাপাশি প্লাস্টিক ব্যবহার যেমন সমাজ ধ্বংসের নিদান, তেমনি প্লাস্টিক বর্জন সমাজ গড়ার দিশা। এর মধ্যেই বন মহোৎসব এবং প্লাস্টিক বর্জন কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে শনিবার সকালে রাজধানী আগরতলায় একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হলো। এই র্যালির আয়োজন করেছে বিজেপির ৮ টাউন বর্তোয়ালি মণ্ডল কমিটি। এলাকার বিধায়ক আশিস সাহা এই র্যালিতে উপস্থিত ছিলেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এদিন সকালে এই র্যালি শুরু হয় এবং বিভিন্ন পথ পরিক্রমা করে তা মেলার মাঠ স্থিত নজরুল ছাত্রাবাসের সামনে গিয়ে শেষ হয়। আর মুখ্যমন্ত্রী গ্রিন ত্রিপুরা ক্লিন ত্রিপুরা স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক এই র্যালির আয়োজন বলে নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছে বিধায়ক আশিস সাহা। আজকে রবীন্দ্র ভবন থেকে একটা গ্রিন ত্রিপুরা ক্লিন ত্রিপুরা এই মুখ্যমন্ত্রীর যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি পালিত হবে। এখান থেকে একটা র্যালি নজরুল ছাত্রাবাসের এই সম্মুখ পথে বৃক্ষরোপণের উদ্দেশ্যে রওনা হবে। গাছ মানে জীবন, জীবনের উৎস যদি আমরা প্রসারিত না করি এবং গাছ লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তার সুযোগ করে, তাদের বাঁচার সুযোগ করে যদি আমরা দিতে পারি, তাহলে পৃথিবীর যে বায়ুমণ্ডল বা তার পরিকাঠামো তা ধীরে ধীরে ধ্বংসের পথে। এই র্যালি নজরুল ছাত্রাবাসের সামনে পৌঁছানোর পর সেখানে উপস্থিত অতিথি এবং বিশিষ্টরা সহ বিজেপি কর্মী সমর্থকরা বৃক্ষরোপণ করেন। র্যালি, বৃক্ষরোপণ সর্বোপরি গোটা কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। ত্রিপুরা রাবার বাগান ভিত্তিক জমিয়া পুনর্বাসন কেন্দ্র কর্মচারীর সঙ্গে নর্থ জোন কমিটির ত্রিবার্ষিক চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হল কুমারঘাটে। শনিবার কোঅপারেটিভের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সম্মেলন। এদিন সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোজ দেববর্মা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী সহ অন্যান্যরা। এদিন সম্মেলনে ৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। সারা ত্রিপুরা রাজ্যে যেটা বনবাসী অংশ, যেখানে পাহাড় অঞ্চলে যারা উপজাতি সমাজের বসবাস করেন, হাজার হাজার পরিবার আছে এইভাবে বাস করুন। ঢেকিসা, লতা ইত্যাদি জঙ্গলের যত শাকসবজি তুলে এনে বাজারে বিক্রি করে তাদের পরিবার চালানোর একমাত্র সম্বল জায়গা আছে সবাই। আটটা দেওয়া হয়েছে। যদি আজকে এই টিআরটিসি কে সরকার যদি সহযোগিতা করত, যদি উৎসাহ দিত, তাহলে প্রত্যেকটা পরিবারে অন্তত 200, 300, 400, 500 রাবার গাছ লাগানোর মতো জায়গা সবার কাছে আছে। রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কোনোভাবে অবহেলা করা যায় না। ইঞ্জিনিয়াররা যদি তাদের কর্তব্য সঠিকভাবে পালন করে, তাহলে পরিষ্কারভাবে বলা যায় একটি রাজ্যের উন্নতিকে কোথাও আটকে রাখা যায় না। শনিবার অমরপুর মহকুমার আনন্দধারা প্রেক্ষাগৃহে আয়োজিত স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের গোমতী জেলা কমিটির বার্ষিক সাধারণ সম্মেলনে কথাগুলি বললেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরো বলেন, বিভিন্ন সময় অনেক নির্মাণ কাজের ত্রুটি লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে দায়টা ইঞ্জিনিয়ারদের উপরই আসে, কারণ সরকারের যে কোনো উন্নয়নমূলক কাজের গুণগত মান পরীক্ষা করা ইঞ্জিনিয়ারদের কর্তব্য। তাই ইঞ্জিনিয়ারদের আরো দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এছাড়াও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের দাবিগুলিও সরকার গুরুত্ব দিয়ে দেখবে বলেও জানান মন্ত্রী। তিনি জল সম্পদ বিকাশ দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ছাড়াও এদিন বিধায়ক রঞ্জিত দাস, সিন্ধু চন্দ্র জমাতিয়া এবং অ্যাসোসিয়েশনের গোমতী জেলা কমিটির সম্পাদক দীপক লোধ বক্তব্য রাখেন। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বর্জনের উপর একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। আমাদের একটা আশা থাকে ইঞ্জিনিয়াররা তাদের যা দায়িত্ব তা যদি সঠিকভাবে পালন করে তাহলে এটা পরিষ্কার বলা যায় যে একটা রাজ্যের উন্নতিকে কোথাও আটকে রাখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ একটা নির্দিষ্ট সময়ের আগে বা অনেক ক্ষেত্রে দেখা গেছে নির্মাণের কিছু সময়ের মধ্যে এই কাজগুলো হয় ভেঙে পড়েছে, না তার ত্রুটি লক্ষণ করা। ঠিক এই জায়গাতে এটা স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসবে যে এখানে কাজটা সঠিকভাবে হয়নি। তো আমার কি বলার উদ্দেশ্য হচ্ছে এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের এরকম দায়িত্ব। এবছর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিল্লি নিরাপত্তার দায়িত্বে থাকবে মহিলা পুলিশ বাহিনী সোয়াট। এদিন অনুষ্ঠানে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন এই প্রমিলা বাহিনী। এছাড়াও এখন থেকে দিল্লি পুলিশের এই প্রমিলা কমান্ডোরা পুরুষ কমান্ডোদের সাথে পাল্লা দিয়ে জঙ্গি মোকাবেলা থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে সংবেদন থেকে অতি সংবেদনশীল এলাকাতেও শত্রুর সঙ্গে মোকাবেলায় প্রস্তুত দিল্লির এই প্রমিলা পুলিশ বাহিনী। স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে দিল্লিতে এবার বিভিন্ন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকবে দিল্লি পুলিশের প্রমিলা বাহিনী। ওই প্রমিলা পুলিশ বাহিনীর দলে রয়েছে ৩৬ জন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই প্রমিলা বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে অন্যান্য বছরের ন্যায় এবছরও দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। জঙ্গি হামলা আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জঙ্গিও ধরা পড়েছে। পাশাপাশি জঙ্গি নাশকতার ছকও বানচাল করা হয়েছে। এবছর দিল্লির নিরাপত্তাকে জোরদার করতে পুরুষের পাশাপাশি মহিলা পুলিশও ময়দানে নেমেছে। কেন্দ্রের উদ্যোগে দেশের প্রথম মহিলা পরিচালিত বিশেষ উইপন অ্যান্ড ট্যাকটিক্স টিম তথা সোয়াট গঠন করল দিল্লি পুলিশ প্রশাসন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই প্রমিলা পুলিশ বাহিনীর সাথে দেখা করে তাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এই প্রসঙ্গে রাজনাথ সিং জানান, মাওবাদী দমন থেকে সন্ত্রাস মোকাবেলা পুরুষ কমান্ডোদের সঙ্গে পাল্লা দিয়ে প্রমিলা বাহিনীও কাজ করবে। জানা যায় ৩৬ জনের প্রমিলা বাহিনীর মধ্যে ১৩ জন আসামের, বাকিরা অরুণাচল, মণিপুর ও সিকিমের বাসিন্দা। টানা ১৫ মাস ধরে কড়া প্রশিক্ষণ দেওয়া হয় এই পুলিশ মহিলা বাহিনীকে। যে কোনো পরিস্থিতিতে অতি সংবেদনশীল এলাকায়ও শত্রুর সঙ্গে মোকাবেলা, জঙ্গিদের বিরুদ্ধে মোকাবেলা, পাহাড়ে চড়া, জলে ঝাঁপানো, জঙ্গলে জঙ্গলে লড়াই করা, মার্শাল আর্ট সহ বিভিন্ন রণকৌশল প্রশিক্ষণ দেওয়া হয় এই মহিলা পুলিশের। এছাড়াও ইসরায়েলি সেনাদের কার্ভ মাগা নামে একটি কঠিন যুদ্ধ কৌশলও তাদের শেখানো হয়। এই প্রমিলা বাহিনীর প্রত্যেকের কাছে থাকবে MP5 সাবমেশিন বন্দুক ও গ্লক 21 পিস্তল। প্রমিলা বাহিনীর পুরো রণকৌশল পরিকল্পনার পেছনে রয়েছে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক। আর স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় মহিলা পুলিশদের নিয়ে এই বাহিনী তৈরি করেছে দিল্লি পুলিশ। জানা যায়, স্বাধীনতা দিবসের আগে থেকে কাজ শুরু করে দেবে এই প্রমিলা বাহিনী। লালকেল্লা, ইন্ডিয়া গেট প্রভৃতি স্পর্শকাতর এলাকাগুলোতে এই প্রমিলা বাহিনীদের নিয়োগ করা হবে। স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তারা। এছাড়াও মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতেও কাজ করবে এই প্রমিলারা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। শেষ করার আগে আরো একবার শিরোনাম।
আর সব বাদ টুক চুক চুক লাগাও চুমুক জন মনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আবে রসে তুই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ রাজধানী লক্ষ্মীনারায়ণ মন্দিরে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় 10 দিনের মাথায় গ্রেপ্তার চোর চক্রের মূল পান্ডা। সমাজে সবচেয়ে বেশি উপকার করতে পারেন রাজনীতিবিদ। শনিবার আগরতলায় এক অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মহকুমা শাসকের নেতৃত্বে সোনামুড়া বাজার থেকে প্রচুর পরিমাণ নেশা জাতীয় জীবনদায়ী ওষুধ উদ্ধার, ঘটনা শনিবার দুপুরে। পূর্বশত্রুতার জেরে এক যুবককে খুনের চেষ্টার ঘটনা রেফুঙ্গায়। রাজ্যে পাড়া বদলের পর কেবল ব্যবসায়ীদের ব্যবসা করতে দিচ্ছে না কিছু দুষ্কৃতী। প্রতিকার চেয়ে বিজেপি দ্বারস্থ আগরতলার কেবল অপারেটররা। কৃষি জমি নষ্ট করে সিএনজি স্টেশন গড়ে তুলছেন এক প্রভাবশালী ব্যক্তি। সকজ আর্থিক জরিমানা, ঘটনা উত্তর গোকুলনগর এলাকায়। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।